কেন আমরা হাইকোর্ট পড়ব? তার কারণ ভেরি রিসেন্ট হাইকোর্ট, বিশেষ করে ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল বা উইথ রেসপেক্ট টু দিস আওয়ার স্টেট, যে পরিমাণ সংঘর্ষ হচ্ছে স্টেটের সাথে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বা কি বলা যায় এক্সিকিউটিভের সাথে, ওকে, জুডিশিয়ারির যে সংঘাত হচ্ছে বারবার, বেশ কয়েকটা হাইকোর্টের তরফ থেকে সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রিসেন্ট এক্সামের ওপরে, টেট পরীক্ষার ওপরে নানা রকম যে ভার্ডিক্টগুলো দিয়েছেন তাতে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে এবং তা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছে। তো এই সব জিনিসগুলো বারবার কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। সেই ক্ষেত্রে হাইকোর্টটা ইম্পর্ট্যান্ট। দুটো জিনিস এবারের পরীক্ষার জন্যে, কি সিভিল সার্ভিসের বিসিএস কি ইউপিএসসি, ইম্পর্ট্যান্ট একটা হাইকোর্ট, একটা স্পিকার। কেননা স্পিকারের রোলও খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে যেখানে যেখানে এক্সিস্টিং গভর্নমেন্টে নতুন রুলিং পার্টি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যেমন ধরা যাক কর্ণাটকের ভেরি রিসেন্ট কেস, হ্যাঁ, যেখানে হর্স ট্রেডিং হচ্ছে, মন্ত্রী মিনিস্টার বা এমএলএ এমপি কেনা বেচা হচ্ছে, সেখানে একটা দল থাকবে কি না, কোনো মন্ত্রী বা মিনিস্টারের তার মেম্বারশিপ থাকবে কি না, এই যে ডিসিশানগুলো, এগুলো সোল কার ক্ষমতা? স্পিকারের। তো সেক্ষেত্রে স্পিকারের রোল খুব ইম্পর্ট্যান্ট। তাই তোমরা ধরেই রাখো এবারে যাই পরীক্ষা হোক, যতক্ষণ ইন্ডিয়ান পলিটি ইজ কনসার্নড, হাইকোর্ট এবং স্পিকারের চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট, ওকে। সুতরাং আমরা সেই জন্যে ডিপিএসপি স্কিপ করে দিয়ে, বা যে সিরিজটা আমরা ফান্ডামেন্টাল রাইটসের পরে ডিপিএসপি বা ফান্ডামেন্টাল ডিউটিস পড়তাম, সেইগুলো না পড়ে হাইকোর্টটা পড়ে নিচ্ছি। হাইকোর্ট পড়বো, তারপরে আমরা স্পিকারের পার্লামেন্টটা পড়বো, পড়ে আবার ওই সিরিজটা কন্টিনিউ করবো, ঠিক আছে, যেহেতু পরীক্ষা চলে এসছে। ইন দ্য ইন্ডিয়ান সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, মানে কি? ইন্ডিয়ান সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। What is the meaning of these two words, single and integrated? সিঙ্গেল অ্যান্ড ইন্টিগ্রেটেড মানে হচ্ছে যে একটাই ব্যবস্থা থাকবে জুডিশিয়ারি সিস্টেম। আমাদের যদিও ফেডারাল স্ট্রাকচার অনেকটা আছে, যদিও আমরা পার্সিয়াল ফেডারাল, কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমটা একটা। অর্থাৎ যে জুডিশিয়ারি সিস্টেম ফলো হয় পশ্চিমবঙ্গ রাজ্যে, সেমটা ফলো হয় তামিলনাড়ুতে। বা কেন্দ্র অর্থাৎ সুপ্রিম কোর্টে যে জুডিশিয়াল স্ট্রাকচার, যে জুডিশিয়াল ওয়ে, যে জুডিশিয়াল প্রসিডিংসগুলো ফলো হয়, সেগুলো একই। একটাই নির্দিষ্ট নিয়ম, একটাই শৃঙ্খলা, একটাই কর্মপন্থা ফলো করে জুডিশিয়াল স্ট্রাকচারটা রান করানো হয়, সেই জন্য এটা সিঙ্গেল। এবং অবশ্যই ইন্টিগ্রেটেড, অর্থাৎ পরস্পরের সাথে জুড়ে আছে। এরকম নয় যে লোয়ার কোর্ট একরকমভাবে বিচার করছে, হায়ার কোর্ট অন্যরকমভাবে বিচার করছে, তা না। ইন্টিগ্রেটেড, পরস্পর সংযুক্ত, সমন্বয় সাধিত হয়ে আছে এদের মধ্যে। যে দৃষ্টিভঙ্গি দিয়ে একটা লোয়ার কোর্ট জাজমেন্ট দেবে, ঠিক সেম দৃষ্টিভঙ্গি দিয়ে একটা আপার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে। হ্যাঁ, তাদের যে ক্যাপাসিটি, অর্থাৎ লোয়ার কোর্ট কত দূর অবধি জাজ করতে পারবে, একটা টাকার অ্যামাউন্ট আছে, একটা যে অপরাধ হয়েছে তার ইনভলভমেন্ট আছে, যে এত দূর অবধি অপরাধ লোয়ার কোর্ট জাজ করতে পারবে। বা কোনো অপরাধ ধরা যাক পশ্চিমবঙ্গে হয়েছে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের হাইকোর্টই সেটা জাজ করতে পারবে, বিহারের বা ইউপির নয়। তো টেরিটরিটুকুই তাদের সীমাবদ্ধ, কিন্তু কাজের পদ্ধতিটা তাদের একটাই, একই প্রসেস ফলো করে লোয়ার কোর্ট, আপার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সেই জন্যই এটা ইন্টিগ্রেটেড, অর্থাৎ সংযুক্ত, সমন্বয় সাধিত। সো ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের প্রথম লাইনেই এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে। ইন দ্য ইন্ডিয়ান সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, দ্য হাইকোর্ট অপারেটস বিলো দ্য সুপ্রিম কোর্ট বাট অ্যাবাভ দ্য সাবঅর্ডিনেট কোর্টস। হাইকোর্ট কোথায় থাকে? মাঝখানে থাকে, সুপ্রিম কোর্টের ঠিক নিচে, এবং নিচে তার তলায় বাকি সমস্ত কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টস। দ্য জুডিশিয়ারি ইন আ স্টেট কনসিস্ট অফ এ হাইকোর্ট অ্যান্ড এ হায়ারার্কি অফ সাবঅর্ডিনেট কোর্টস। হাইকোর্ট থাকে একটা রাজ্যের ক্ষেত্রে, ফর এ স্টেট, কোনো স্টেটের ক্ষেত্রে এরকম থাকে হাইকোর্ট, দিস ইজ হাইকোর্ট
আর এগুলো হচ্ছে লোয়ার কোর্ট। ওকে, এগুলো লোয়ার কোর্ট। এরকমভাবে একটা হায়ারার্কি থাকে। হায়ারার্কি মানে একটা চেন, যেখানটায় ছোটোর কথা বড়োর কথা ছোটো শুনবে, ছোটো বড়োর কথা মানবে, এটা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি স্ট্রাকচার কি? যেমন র্যাঙ্ক থাকে, এ বি সি ডি, ধরা যাক এ বিচ্ছে ছোটো, বি সিচ্ছে ছোটো, এরকমভাবে র্যাঙ্ক থাকে। এক্সাম্পল দাও, যেমন ধরা যাক স্কুলে, একটা স্কুলে যত টিচার আছে হায়ারার্কিতে সকলে সমান, প্রত্যেকেই একই মাইনে, প্রত্যেকেরই একই স্কেল, প্রত্যেকেরই একই ডেজিগনেশন, সাবজেক্ট আলাদা হতে পারে, সেই জন্য স্কুলে গণ্ডগোল বেশি হয়। কিন্তু একটা অফিসে হায়ারার্কি তফাৎ থাকে, একটা লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা আপার ডিভিশন ক্লার্ক, একটা গ্রুপ বি অফিসার, একটা গ্রুপ এ অফিসার, সুতরাং বড়োর কথা ছোটোর কর্মচারী শুনতে বাধ্য। একটা হায়ারার্কি স্ট্রাকচার ফলো করে একটা অফিস। বোঝা গেছে? চলো, তাহলে একটা রাজ্যে ছোট কোর্ট বা লোয়ার কোর্ট বা নিম্ন আদালত এবং হাইকোর্ট একটা হায়ারার্কি ফলো করে, নিচ থেকে ওপরে, ছোট থেকে বড় একটা শৃঙ্খলা ফলো করে। দ্য হাইকোর্ট অকুপাইজ দ্য টপ পজিশন ইন দ্য জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফ এ স্টেট। তাহলে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আমরা এর আগে অন্যরকম কি অ্যাডমিনিস্ট্রেশন জানি? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একটা জানি। এটা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে উঁচু জায়গাটা কোনো রাজ্যের ক্ষেত্রে হাইকোর্ট নিয়ে থাকে বা বসে থাকে। হলো নেক্সট, দ্য ইনস্টিটিউশন অফ হাইকোর্ট অরিজিনেটেড ইন ইন্ডিয়া ইন 1862 when the high courts were set up at ক্যালকাটা, বোম্বে অ্যান্ড মাদ্রাজ। 1862 সালে হাইকোর্ট তৈরি হয় ক্যালকাটা, বোম্বে এবং 1862-তে ডিউরিং লর্ড ক্যানিং ভাইসরয়শিপ তিনটে জায়গায়, তিনটে প্রেসিডেন্সিতে তিনটে হাইকোর্ট করলো। In 1866 a fourth high court was established at এলাহাবাদ। এলাহাবাদে 4 নম্বর হাইকোর্টটা তৈরি হলো। সো এইরকমভাবে কানেক্ট করে করে পড়তে হয়, ঠিক আছে? যখনই একটা সাল তোমরা একটা পলিটিতে পড়লে তখনই দেখতে হবে ইতিহাসে ওই সালে কী ঘটেছিল, কে ছিল। ওকে, ইন দ্য কোর্স অফ টাইম, সময়ের সাথে সাথে ইচ প্রভিন্স ইন ব্রিটিশ ইন্ডিয়া কেম টু হ্যাভ ইটস ওন হাইকোর্ট। সময়ের সাথে সাথে প্রত্যেকটা ব্রিটিশ প্রভিন্সে একটা করে হাইকোর্ট তৈরি হয়। আফটার 1950 এ হাইকোর্ট এক্সিস্টিং ইন এ প্রভিন্স বিকেম দ্য হাইকোর্ট অফ দ্য করেসপন্ডিং স্টেট। প্রত্যেকটা যে প্রভিন্সে হাইকোর্টগুলো ছিল স্বাধীনতার পরে সেই রাজ্যের সেগুলো হাইকোর্ট হয়ে যায়। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর এ হাইকোর্ট ফর ইচ স্টেট, বাট দ্য 7th Amendment Act 1856 অথরাইজ দ্য পার্লামেন্ট টু এস্টাবলিশ এ কমন হাইকোর্ট ফর টু অর মোর স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন বলছে যে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট থাকবে, কিন্তু 1956 সালের যে সংশোধনী হলো, সেই সংশোধনীতে বলা হলো যে পার্লামেন্ট চাইলে একাধিক রাজ্যকে নিয়ে একটা হাইকোর্টের আন্ডারে দিতে পারে, বা যদি কোনো ইউনিয়ন টেরিটরিকেও চায় সে, তাহলে তার সাথে যুক্ত করে 2-3টেকে মিলিয়ে একটা হাইকোর্ট দিতে পারে। ক্লিয়ার? কে করতে পারে এটা? পার্লামেন্ট করতে পারে। কিসের মাধ্যমে করতে পারে? 1856 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ক্লিয়ার? সিমিলারলি দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ এ কমন হাইকোর্ট ইজ কো-টার্মিনাস উইথ the territorial jurisdiction of a high court is co-terminus with the territory of a state. Similarly, the territorial jurisdiction of a common high court is co-terminus with the territories of the concerned states and union territories. What is the meaning of the co-terminus? অর্থাৎ ধরা যাক কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কাকে কাকে কোন কোন অঞ্চলকে সে তার বিচারের যে আওতা নির্ণয় করে বা নির্ধারিত করে, সেটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান নিকোবর। ওকে, তো কো-টার্মিনাস মানে হাইকোর্টের সীমা, হাইকোর্টের কাজ করার সীমা ততটা যতটা পশ্চিমবঙ্গ রাজ্যের সীমা এবং আন্দামান নিকোবর দ্বীপের সীমা। বোঝা গেছে? অর্থাৎ যতটুকু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হবে বা যতটুকু রাজ্যটার বাউন্ডারি, রাজ্যটার পলিটিক্যাল বাউন্ডারি যতটা, হাইকোর্ট ঠিক ততটার ওপরেই নিজের ক্ষমতা বা নিজের বিচারের আওতা দখল করতে পারে। এটাকে বলা হয় কো-টার্মিনাস। ক্লিয়ার? নেক্সট, অ্যাট প্রেজেন্ট 2019 দেয়ার আর 25 হাই কোর্টস ইন দ্য কান্ট্রি। আউট অফ দেম অনলি 3 হাই কোর্টস হ্যাভ জুরিসডিকশনাল ওভার মোর দ্যান 1 স্টেট। 25টা হাইকোর্ট এখন রয়েছে, তার মধ্যে 3টে যাদের একটা রাজ্যের চেয়ে বেশি পরিমাণ, অর্থাৎ কোনো
ইউনিয়ন টেরিটরি যুক্ত করে রাখা হয়েছে বা অন্য একের বেশি অঞ্চল বা রাজ্য নিয়ে তৈরি হয়েছে। 3টে এরকম হাইকোর্ট আছে। অ্যামাং দ্য, যেমন ধরো যাক মুম্বই, মুম্বইয়ের যে হাইকোর্ট তার সাথে ওইদিকে লাক্ষাদ্বীপ, হ্যাঁ, মিনিকয়, ওগুলো সব যুক্ত। ওই অঞ্চলের বিচার মুম্বই হাইকোর্ট দিয়ে হয়। ক্লিয়ার? অ্যামাং দ্য 9 ইউনিয়ন টেরিটরিজ দিল্লি অ্যালোন হ্যাজ এ সেপারেট হাইকোর্ট। একমাত্র ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি একটা সেপারেট হাইকোর্ট রয়েছে। আর জম্মু কাশ্মীর রাজ্য ছিল, কিন্তু জম্মু কাশ্মীর যখন ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট হয়ে যায় তো জম্মু কাশ্মীরের একটা হাইকোর্ট এখন থাকছে। দ্য পার্লামেন্ট ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ এ হাইকোর্ট টু এনি ইউনিয়ন টেরিটরি অর এক্সক্লুড দ্য জুরিসডিকশন অফ এ হাইকোর্ট ফ্রম এনি ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ পার্লামেন্ট চাইলে একটা হাইকোর্টের যে জুরিসডিকশন সেটা বাড়াতে পারে বা কমাতে পারে। 34.1 নম্বর টেবিলে কোন হাইকোর্ট কবে তৈরি হয়েছে এবং তার কতটা এরিয়া সেই বিষয়টা ভালো করে লিস্ট করা আছে, তোমরা যদি খুশি হও তো দেখতে পারো। কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, মেনলি ওদের এগুলো, চলো এটা পড়ে নিই। কম্পোজিশন এবং অ্যাপয়েন্টমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। এভরি হাইকোর্ট হোয়েদার এক্সক্লুসিভ অর কমন, অর্থাৎ কোনো রাজ্যের, একটা রাজ্যের ক্ষেত্রে একটা হাইকোর্ট অথবা দুটো রাজ্য বা ইউনিয়ন টেরিটরি রাজ্য মিলিয়ে কোনো একটা হাইকোর্ট, consists of a chief justice and such other judges as the president may from time to time deemed necessary to appointment. কিছু সংখ্যা বললো না, দেখেছো, বললো কি যে একটা চিফ জাস্টিস থাকবে আর সময়ে সময়ে প্রেসিডেন্ট যাকে যাকে সেখানটায় অ্যাপয়েন্টমেন্ট দেবেন একটা জাজ হিসেবে। ততজন জাজ মিলে একটা হাইকোর্টের স্ট্রেংথ হবে। দাস দ্য কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই দ্য স্ট্রেংথ অফ এ হাইকোর্ট অ্যান্ড লিভস ইট টু দ্য ডিসক্রিশন অফ দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ কনস্টিটিউশন হাইকোর্টে কতগুলো জাজ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট করে কিছু বললো না। কার ওপর ছেড়ে দিল? প্রেসিডেন্টের ওপর ছেড়ে দিল। কীরকম কোশ্চেন ছাত্রদের মধ্যে কেমনভাবে সংঘাত তৈরি করতে পারে পেপার সেটার দেখো। হাইকোর্টের ক্ষমতা বাড়াবে কমাবে, ওর এরিয়াও কমাবে বাড়াবে, কে ঠিক করবে? পার্লামেন্ট। হাইকোর্টের জাজের সংখ্যা কে ঠিক করবে? প্রেসিডেন্ট। মনে থাকবে। Accordingly, the President determines the strength of a High Court from time to time depending upon its workload. অর্থাৎ ওয়ার্কলোড যদি বাড়ে বা কমে প্রেসিডেন্ট, তাহলে একটা হাইকোর্টের জাজের পরিমাণ বাড়াতে পারে বা কমাতে পারে। পুরোটা ডিপেন্ড করছে কার ওপরে? প্রেসিডেন্টের ওপরে। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, জাজের অ্যাপয়েন্টমেন্ট খুব 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 ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে জাজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাজ্যের সাথে বা কেন্দ্রের সাথে। সুপ্রিম কোর্টের খুব ক্ল্যাশ, সংঘর্ষ, কনফ্লিক্ট হচ্ছে এবং এটা বরাবর যুগের পর যুগ ধরে হয়ে যাচ্ছে। আমরা সেগুলো পড়ব। ঝগড়াঝাটি সিনেমাতে নেই, ঝগড়াঝাটি এখানেই হয়। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দ্য জাজেস অফ এ হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। কে অ্যাপয়েন্ট করে জাজদেরকে? হাইকোর্টকে? প্রেসিডেন্ট। The Chief Justice is appointed by the President after consultation with the Chief Justice of India and the Governor of the state concerned. তাহলে হাইকোর্টের চিফ জাস্টিস কীভাবে অ্যাপয়েন্টেড হয়? সেই রাজ্যে, যে রাজ্যের হাইকোর্ট সেই রাজ্যের যে গভর্নর এবং সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, এদের দুজনের সাথে কে ডিসকাস করবে? প্রেসিডেন্ট। ডিসকাস করে সেই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। হলো। নেক্সট, for appointment of other judges the chief justice of the concerned high court is also consulted। এবং এই টিমটার সাথে যখন সেই হাইকোর্টের অন্য জাজগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তখন সেই হাইকোর্টের যে চিফ জাস্টিস তার সাথেও আলোচনা করা হবে। ইন কেস অফ কমন হাইকোর্ট ফর 2 or more states the governor of all the states concerned are consulted by the president। একাধিক রাজ্যের জন্য যদি একটা হাইকোর্ট থাকে সেক্ষেত্রে সেই হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করার ক্ষেত্রে সেই রাজ্যগুলোর গভর্নরগুলোর সাথে প্রেসিডেন্ট একসাথে কনসাল্ট করেই করবে। চলো, সেকেন্ড জাজ কেস। সেকেন্ড জাজ কেস 1993 হয়েছে, খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট কি বলছে তাতে? সুপ্রিম কোর্ট বলছে no appointment of a judge of the high court can be made unless it is in conformity with the opinion of the chief justice of India। অর্থাৎ প্রেসিডেন্ট কার লোক হয়ে থাকে? ভালো করে বোঝো।
1993 সেকেন্ড জাজ কেসে সুপ্রিম কোর্ট বলছে যে যে জাজকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে স্টেটের ক্ষেত্রে, সেই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার মতামতে যদি না মেলে তাহলে হাইকোর্টের জাজ নিযুক্ত করা হবে না। তাহলে এখনও অবধি আমরা ডিসকাস করার জন্যে, আলোচনা করার জন্যে 3টে পার্টি পেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট অফ হাইকোর্ট জাজ, ওকে। ফার্স্ট পার্টি, পার্টি এ কে প্রেসিডেন্ট, পার্টি বি কে স্টেট গভর্নমেন্ট, এই স্টেট গভর্নর, পার্টি সি CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এখন দেখো সেকেন্ড জাজ কেস, 1993 সুপ্রিম কোর্ট কি বলছে যে আর যখন কোনো লোয়ার মানে চিফ জাস্টিস ছাড়া কোনো অন্য জাজ যখন অ্যাপয়েন্টমেন্ট হবে তখন এইটার সাথে একটা যে জাজের যে হাইকোর্টের যে চিফ জাস্টিস হলো সেই তিনি যুক্ত হয়ে মোট 4 জনের টিম তৈরি হবে। এই নিয়ে ধরে নিচ্ছি আমরা চিফ জাজের ক্ষেত্রে কেসের ডিসকাশন। সেকেন্ড জাজ কেসে 1993 সালে সুপ্রিম কোর্ট বলছে যে এই 3 জনের ডিসকাশনের মধ্যে এর মতামতটা খুবই ইম্পর্টেন্ট। এর মত যদি না মেলে, তোমরা যে ডিসিশনটা নিচ্ছ সেটা যদি এর মতানুযায়ী না হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট হবে না। কেন এরকম বলে দিল? তার কারণ ভেবে দেখো, এই লোকটা এবং এই লোকটা সবই কেন্দ্রের খোঁচড়, মানে কেন্দ্রের পৃষ্ঠপোষকতা পাওয়া লোক, কেন্দ্রের পছন্দের লোক। একটা স্ট্রং সেন্টার একটা প্রেসিডেন্টকে নিজের লোক হিসেবে নির্বাচন করে এবং স্টেট গভর্নমেন্ট, এই স্টেট গভর্নর তো সবসময় তার একদম নিজের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়। সেন্টারের স্টাইলই থাকে যে স্টেটের ওপরে নজরদারি করার জন্যে একটা পছন্দের লোককে স্টেটে ঢুকিয়ে দেওয়া, যে স্টেটের কাজে অকারণের গতিবিধির ওপরে নাক গলাবে এবং ঝামেলা পাকাবে। উদাহরণ দিচ্ছি না, প্রচুর উদাহরণ আছে। সুতরাং সব সেন্টারের লোক হিসেব অনুযায়ী পুরো ব্যাপারটা যাতে সেন্টারে না চলে যায়, সেই জন্যে CJI এর ওপিনিয়নটা মাস্ট অ্যাকর্ডিং টু সেকেন্ড জাজ কেস রুলড বাই সুপ্রিম কোর্ট। দেখো বইয়ের ভাষা দেখো, ইন দ্য সেকেন্ড জাজ কেস দ্য সুপ্রিম কোর্ট রুলড দ্যাট নো অ্যাপয়েন্টমেন্ট অফ এ জাজ অফ দ্য হাই কোর্ট ক্যান বি মেড আনলেস ইট ইজ ইন কনফর্মিটি উইথ দ্য ওপিনিয়ন অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, সুতরাং চিফ জাস্টিসের মতে মিল হতে হবে। থার্ড, ইন দ্য থার্ড জাজ কেস 1998 সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট ওপাইন্ট দ্যাট দ্য কেস অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হাই কোর্ট জাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শুড কনসাল্ট এ কলেজিয়াম অফ টু সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, দাস দ্য সোল ওপিনিয়ন অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যালোন ডাজ নট কনস্টিটিউট দ্য কনসালটেশন প্রসেস। 98 যে সেকেন্ড জাজ কেস হলো, এই থার্ড জাজ কেস হলো। থার্ড জাজ কেসে 1998 কি হলো? সুপ্রিম কোর্ট বলে দিল শুধু CJI নয়, CJIয়ের দুটো সিনিয়র মোস্ট, CJI ছাড়া সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট দুটো জাজ আছে তাদেরকে নিয়ে একটা দল তৈরি করতে হবে। সেই দলের ডিসকাশনই হবে, তোমাদেরকে মান্যতা নিতে হবে। শুধু CJI যেটা বলবে সেটা নিয়েই তোমরা তোমাদের যে ওপিনিয়ন বা সিদ্ধান্ত সেইটাকে ফাইনাল করতে পারো না। CJI এর সাথে একটা সবচেয়ে বড় CJI ছাড়া যে সবচেয়ে বয়সে বেশি এবং তারপরে যিনি আছেন, এরকম 2 জন মিলিয়ে মোট 3 জন মিলিয়ে যে টিম তৈরি হবে, সেই টিমের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নের সাথে এদের ওপিনিয়ন ম্যাচ করলেই তবে একটা হাইকোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্ট হবে। The Chief Justice of India should consult a collegium of 2 senior most judges of Supreme Court. Thus, the sole opinion of the Chief Justice in India alone does not constitute the consultation process. একা চিফ জাস্টিসের কথাই হবে না। এবার দেখো গন্ডগোল কেমন শুরু হলো। তার কারণ একমাত্র জুডিশিয়ারি এমন একটা জায়গা যেখানটায় এক্সিকিউটিভ খুব বেশি দাঁত বসাতে পারে না। এক্সিকিউটিভ সবসময় চায় যে বিচারকরাও আমাদের হয়ে রায় দিক। ওকে, দেখো দ্য 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 অ্যান্ড দ্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট 1914 কী হচ্ছে? পরপর দুটো জিনিস হলো।
2014-তে 99তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো, কনস্টিটিউশনটাকেই অ্যামেন্ডমেন্ট করলো। একটা শক্ত গভর্নমেন্টে সেরকম করে, এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার ফলে সেই অ্যামেন্ডমেন্টের পরে একটা অ্যাক্ট তৈরি হলো, কি এনজেএসি অ্যাক্ট, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন 2014-তে। হ্যাভ রিপিল্ড দ্য কলেজিয়াম অফ অ্যাপয়েন্টিং জাজেস টু সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট উইথ এ নিউ বডি কল্ড ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। 2014 সালে কি হলো, তারা এই যে কলেজিয়াম সিস্টেম, এই যে 1993 আর 98-এর যে কলেজিয়াম সিস্টেম 2014 সালে তুলে দিল কিসের দ্বারা, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি না, অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট, এনজেসি অ্যাক্ট, আর 1999 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই দুটো অ্যাক্ট মিলে এই নিয়মটাকে বাতিল করে দিল। বললো একটা কমিটি তৈরি হবে, সেই কমিটিটাই সিদ্ধান্ত নেবে যে কে জাজ হবে কোর্টেদের ক্ষেত্রে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। হিসেবটা বুঝলে, 98 থেকে 16 বছর পরে সেন্টার বলল যে ওই কলেজিয়াম সিস্টেম দিয়ে আর জাজ অ্যাপয়েন্টমেন্ট হবে না, একটা অ্যাক্ট বানালো, বানিয়ে বলল যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি বা কমিশন, এই কমিশনটা এবার থেকে জাজ অ্যাপয়েন্টমেন্ট করবে। হাউএভার, in 2015 the Supreme Court has declared both the 99 Constitutional Amendment Act as well as NJSC Act as unconstitutional and void. সুপ্রিম কোর্ট 1 বছর পরে দুটোকে বাতিল করে দিল, বলল এরা খারিজ হয়ে গেল, এদের কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। কনসিকুয়েন্টলি দ্য আর্লিয়ার কলেজিয়াম সিস্টেম বিকেম অপারেটিভ এগেন, এবং পরের বছর থেকে আবার কলেজিয়াম সিস্টেমই বহাল রইল। ওকে, দ্য ভার্ডিক্ট ওয়াজ ডেলিভার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন 4th জাজ কেস 2015 সালের 4th জাজ কেস 2015। 14 সালে কেন্দ্রের সমস্ত ওপিনিয়নগুলোকে কোয়াশ করে দিল। The court opined that the new system of NJSC would affect the independence of judiciary. কি গ্রাউন্ড ছিল, কি গ্রাউন্ডে ইয়ে করে দিল, বলল যে এরা যে কোর্টের জুডিশিয়ারির যেটা ইন্ডিপেন্ডেন্স আছে সেটাকে নষ্ট করে দেবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে দেবে না যদি এত এক্সিকিউটিভের প্রভাব এর মধ্যে পড়ে। চলো, কোয়ালিফিকেশন অফ জাজ। এ পারসন টু বি অ্যাপয়েন্টেড এজ এ জাজ অফ হাইকোর্ট শুড হ্যাভ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন। 1 নাম্বার, হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ বাইরের কেউ হলে কিন্তু সে হবে না। সেকেন্ড, হি শুড হ্যাভ হেল্ড এ জুডিশিয়াল অফিস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর 10 ইয়ার্স। কোনো না কোনো পোস্টে সে লোয়ার কোর্টে চাকরি করেছে জাজ হিসেবে 10 বছর। বুঝতে পেরেছো? 10 বছর সে কোনো অন্যান্য কোর্টে কাজ করেছে। অ্যান্ড সেকেন্ড, হি শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অফ এ হাইকোর্ট অর হাইকোর্টস ইন সাকসেশন ফর 10 ইয়ার্স। হাইকোর্টে সে বা একটা হাইকোর্ট বা দুটো হাইকোর্ট বা 5টা হাইকোর্ট মিলে সে 10 বছর আগে সেখানে ওকালতি করেছে, তারপরে সে 10 বছর কোনো না কোনো কোর্টে বিচারপতির কাজ করেছে, তারপরে অর্থাৎ 20 বছরের তার এক্সপেরিয়েন্স, 10 বছর উকিল হিসেবে, 10 বছর জাজ হিসেবে হওয়ার পরে সে একজন হাইকোর্টের বিচারপতি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্যতা অর্জন করে। From the above, it is clear that the Constitution has not prescribed a minimum age for appointment as a judge of a high court. Moreover, unlike in the case of Supreme Court, the Constitution makes no provision for appointment of a distinguished jurist as a judge of high court. অর্থাৎ কনস্টিটিউশন কোনো বয়স নির্ধারণ করেনি কোয়ালিফিকেশন হিসেবে জাজের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হাইকোর্টে। এবং সেকেন্ড হচ্ছে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেমন কোনো উল্লেখযোগ্য জুরিস্ট যদি কেউ থাকে সে একজন অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে জাজ হিসেবে, হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। তাহলে কনস্টিটিউশনের দুটো বৈশিষ্ট্য, কোনো বয়স নির্ধারণ করেনি আর কোনো জুরিস্টের কথা বলেনি যে ডিস্টিংগুইশ জুরিস্ট হলেই সে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে, এরকম কিন্তু কিছু বলা হয়নি। ওকে, চলো, ওথ অ্যাফার্মেশন পড়াবো না, স্যালারিজ অ্যালাউয়েন্সেস পড়ে নেবে। কি পড়াবো আমি নেক্সট? টেনিওর, রিমুভাল অ্যান্ড ট্রান্সফার। খুব ইম্পর্টেন্ট। টেনিওর অফ জাজেস মানে সময়কাল, কতটা সময় তারা কাজ করবে। দ্য কনস্টিটিউশন হ্যাজ নট ফিক্সড দ্য টেনিওর অফ জাজ অফ এ হাইকোর্ট, হাউএভার ইট মেক্স দ্য ফলোয়িং 4 প্রভিশন ইন দিস রিগার্ড।
কিছু ফিক্সড করেনি কনস্টিটিউশন, কিন্তু চারটে প্রভিশন আছে এই বিষয়ে, চারটে শর্ত আছে, চারটে নিয়ম আছে। কী শর্ত, কী নিয়ম? হি হোল্ডস অফিস আনটিল হি অ্যাটেন্ডস দ্য এজ অফ 62 ইয়ার্স, 62 বছর বয়স অবধি সে জাজ থাকবেই। এনি কোশ্চেন্স রিগার্ডিং হিজ এজ ইজ টু বি ডিসাইডেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ ফাইনাল। বয়স সংক্রান্ত কোনো সমস্যায় সিদ্ধান্তকে নেবে প্রেসিডেন্ট, এবং কার সাথে সিদ্ধান্ত নেবে সে আলোচনা করে সিজেআই এর সাথে, এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। 2 নম্বর, হি ক্যান রিজাইন হিজ অফিস বাই রাইটিং টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ হাইকোর্টের কোনো জাজ যদি রিজাইন করতে চায়, চাকরি ছেড়ে দিতে যায়, সে কাকে চিঠি করবে? প্রেসিডেন্টকে চিঠি করবে। 3 নম্বর, হি ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট যদি কোনো রেকমেন্ডেশন করে যে এই কোর্টের এই হাইকোর্টের এই জাজটাকে বাতিল করে দাও, বার করে দাও, বরখাস্ত করে দাও, তখন প্রেসিডেন্ট সেটা করতে পারে, যদিও অনেক ক্রাইটেরিয়া আছে, আমরা সেগুলো পরে পড়ব। 4 নম্বর, হি ভ্যাকেটস হিজ অফিস হোয়েন হি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অর হোয়েন হি ইজ ট্রান্সফার টু অ্যানাদার কোর্ট। অবভিয়াসলি ধরা যাক কলকাতা হাইকোর্টের কোনো জাজ রয়েছেন, তিনি যদি এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার হয়ে যান, বা তিনি যদি সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, তখন কলকাতার পোস্টে সে ছেড়ে দেবেন। চল, রিমুভাল অফ জাজেদের রিমুভ করার প্রসেস। এ জাজ অফ হাইকোর্ট ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই অ্যান অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের একটা অর্ডারে একটা হাইকোর্টের জাজ রিমুভ হয়ে যাবেন, বা একটা হাইকোর্টকে উল্টোভাবে বললে একটা হাইকোর্টের জাজকে রিমুভ করার জন্যে যে উপায় সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার। The President can issue the removal order only after an address by the Parliament has been presented to him in the same session for such removal. দুটো শর্ত আছে। পার্লামেন্ট প্রেসিডেন্টকে একটা অ্যাড্রেস করবে যে এই জাজটাকে সরিয়ে দেওয়া হোক, এবং তখনই প্রেসিডেন্ট সেই একটা রিমুভাল অর্ডার বার করবেন। ভালো করে বোঝো এটা। এখন পার্লামেন্ট যে অ্যাড্রেস করবেন প্রেসিডেন্টকে, চিঠি করবেন, পার্লামেন্ট চিঠি করবেন, তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু তার আগে যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে সেম সেশন। অর্থাৎ পার্লামেন্টে কটা সেশন আছে? 3টে, তাই তো? অর্থাৎ শীতকালীন অধিবেশনে যদি প্রেসিডেন্টকে রিমুভ করার কথা হয়, শীতকালের অধিবেশনেই সেটা, এই প্রেসিডেন্টকে বলছি, জাজকে সরানোর কথা হয়, তাহলে শীতকালের অধিবেশনেই সেই ডিসিশান নিয়ে পার্লামেন্ট থেকে যে হবে, রেকমেন্ডেশন হবে, সেটা প্রেসিডেন্টের কাছে যাবে। এই নয় যে শীতকালটা পেরিয়ে গিয়ে তারপরে বাদল অধিবেশনে ওইটা দিলে হবে। সেম সেশনে কাজটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড, দেখো, দ্য অ্যাড্রেস মাস্ট বি সাপোর্টেড বাই এ স্পেশাল মেজরিটি অফ ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট। যে অ্যাড্রেসটা জাজের রিমুভালের জন্য করতে হবে সেটা স্পেশাল মেজরিটি রাখবে পার্লামেন্টের ক্ষেত্রে, এবং দুটো কক্ষেই, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, দু জায়গাতেই স্পেশাল মেজরিটি থাকবে। অর্থাৎ a majority of total membership of that house and majority of not less than 2/3 of the members of that house present and voting. অর্থাৎ 100 জন যদি একটা সভায় থাকে, মেম্বার হয়, তাহলে 75 জনকে সেদিন 2/3 থাকতে হবে উপস্থিত এবং ভোট দিতে হবে। ওকে, তারপরে তার 50%-এর চেয়ে বেশি যদি ভোটে রায় দেয়, তখনই সেটাকে দাঁড়াবে, সেই মতটাকে গ্রহণ করা হবে। সেটাই হচ্ছে স্পেশাল মেজরিটির নিয়ম। দ্য গ্রাউন্ডস অফ রিমুভাল আর টু প্রুভড। দুরকমভাবে রিমুভালের কারণ হয়, দুটো গ্রাউন্ডে রিমুভাল করা যেতে পারে। 1 নাম্বার, প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ও মিসবিহেভ করেছে, এটা প্রমাণ হয়েছে, এবং আন্দাজে কেউ কমপ্লেন করে দিলে হবে না, এবং ইনক্যাপাবেল, অসমর্থ, কাজ করতে সে অসমর্থ, ইনক্যাপাসিটি। এই দুটো কারণেই একটা জাজকে কেবলমাত্র রিমুভ করা যেতে পারে। দাস a judge of a high court can be removed in the same manner and on the same grounds as a judge of supreme court. অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করার জন্য যে পথ এবং পন্থা অবলম্বন করতে হয়, হাইকোর্টের ক্ষেত্রেও তাই। The Judges Enquiry Act 1968 regulates the proceeding relating to the removal of a judge of a high court by the process of impeachment. জাজ এনকোয়ারি অ্যাক্ট 1968 কী বলছে? যে এই জাজের প্রসিডিওরালের যে ব্যবস্থাগুলো, সেগুলো ওই অ্যাক্টের মাধ্যমে বা অ্যাক্টের নিয়মকানুন দ্বারাই পরিচালিত হবে। দেখো, রিমুভ করতে গেলে কি লাগবে? এই রিমুভাল মোশন সাইন্ড বাই 100 মেম্বার্স ইন কেস অফ লোকসভা অর 50 মেম্বার্স ইন কেস অফ রাজ্যসভা ইজ টু বি গিভেন টু স্পিকার অর চেয়ারম্যান। লোকসভার ক্ষেত্রে হলে 100টা
এমপি প্রথমে রিমুভালের জন্যে আবেদন করবে, মোশনটা তৈরি করবে, বা রাজ্যসভার ক্ষেত্রে 50 জন এমপি, তবেই মোশনটা স্টার্ট হবে। এবং সেকেন্ড, দ্য স্পিকার অর চেয়ারম্যান মে অ্যাডমিট দ্য মোশন অর রিফিউজ টু অ্যাডমিট ইট। স্পিকার সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, এরকম না যে স্পিকার অ্যাকসেপ্ট করবেই। 50 জন কেন, রাজ্যসভায় ধরা যাক 100 জন মেম্বার যদি সকলে মিলে জাজের রিমুভালের জন্য একটা মোশন আনে, সেক্ষেত্রে চেয়ারম্যান অ্যাকসেপ্ট নাও করতে পারে। 3 নাম্বার, ইফ ইট ইজ অ্যাডমিটেড দেন দ্য স্পিকার চেয়ারম্যান ইজ টু কনস্টিটিউট এ 3-member কমিটি টু ইনভেস্টিগেট ইনটু দ্য চার্জেস। 3 সদস্যের একটা কমিটি তৈরি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যে। সেই 3 সদস্যের মধ্যে কে থাকবে, আবার দেখো, চিফ জাস্টিস অর এ জাজ অফ সুপ্রিম কোর্ট। চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের সিজেআই থাকবে, অথবা তার বদলে সুপ্রিম কোর্টের একটা জাজ থাকবে। এই চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট, অন্য একটা হাইকোর্টের চিফ জাস্টিস থাকবে, এবং একটা ডিস্টিংগুইশড জুরিস্ট থাকবেন, একটা উল্লেখযোগ্য বিচার ব্যবস্থা সম্বন্ধে যিনি আইনজ্ঞ তেমন কেউ থাকবেন। 5 নম্বর কন্ডিশন কি, ইফ দ্য কমিটি ফাইন্ডস দ্য জাজ টু বি গিলটি অর মিসবিহেভিয়ার অর সাফারিং ফ্রম অ্যান ইনক্যাপাসিটি, দ্য হাউস ক্যান টেক আপ দ্য কনসিডারেশন অফ দ্য মোশন। এখন কমিটি যদি মনে করে, ভালো করে বোঝো, 50 জন রাজ্যসভার ক্ষেত্রে একটু ভিজুয়ালাইজ করো, 50 জন এমপি গিয়েছে, বা লোকসভার ক্ষেত্রে 100 জন এমপি গিয়েছে, গিয়ে কার কাছে গেছে, স্পিকারের ক্ষেত্রে ধরা যায় লোকসভায়, যে একটা মোশন আনলো, একটা খসড়া তৈরি করলো যে আমরা কলকাতার এই জাজটাকে সরাতে চাই, কলকাতা হাইকোর্টের, দিয়ে তারা কাকে মোশনটা দিল, কলকাতার আমাদের যিনি স্পিকার, কেন্দ্রের যিনি স্পিকার, কেন্দ্রের স্পিকার সেটাকে দেখলো, মনে করলো আচ্ছা ঠিক আছে চলো এটাকে অ্যাপ্রুভ করা যেতে পারে। স্পিকার সেটাকে মোশনটাকে অ্যাপ্রুভ করলো। স্পিকার মোশনকে অ্যাপ্রুভ করার পরে 3 সদস্যের একটা কমিটি তৈরি হলো, কাকে কাকে নিয়ে, চিফ জাস্টিসকে ডাকা হলো। চিফ জাস্টিস বললো যে চিফ জাস্টিস আমি অনেক কাজ আছে, আমার বদলে সুপ্রিম কোর্টের আর অন্য একটা জাজ যাক, বলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা তার বদলে কেউ এলো। এখন কলকাতার পাশে ধরা যাক আমাদের বিহারের বা উত্তরপ্রদেশের হাইকোর্টের একজন জাজকে নেওয়া হলো, এবং আরেকটা কোনো উল্লেখযোগ্য আইনজ্ঞ জুরিস্ট, 3 জন মিলিয়ে একটা কমিটি তৈরি করলো, এবং তার কাছে পুরো ব্যাপারটা বলা হলো। কমিটি যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এই জাজটা যেটা করেছে সেটা ইনক্যাপাসিটি, সেটা তার রিমুভালের যোগ্য কাজ, বা মিসবিহেভিয়ার করেছে, তখনই পার্লামেন্টে আবার নতুন করে এর জন্যে মোশন শুরু হবে, তখন মোশনটা পাস হবে। দেখো তাহলে, ইফ দ্য কমিটি ফাইন্ডস দ্য জাজ টু বি গিলটি অর মিসবিহেভিয়ার অর সাফারিং ফ্রম ইনক্যাপাসিটি, দ্য হাউস ক্যান টেক আপ দ্য কনসিডারেশন অফ দ্য মোশন। হাউস মোশনটাকে স্বীকৃত করবে যে হ্যাঁ মোশনটা অ্যাকসেপ্টেড হলো। আফটার দ্য মোশন ইজ পাসড বাই ইচ হাউস, পার্লামেন্ট বাই স্পেশাল মেজরিটি অ্যান্ড অ্যাড্রেস ইজ প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট ফর রিমুভাল অফ দ্য জাজ। মোশন পাস হলে প্রেসিডেন্টের কাছে এটাকে অ্যাড্রেস করা হবে, এবং ফাইনালি প্রেসিডেন্ট সেটাকে একটা অর্ডার দেবে জাজটাকে রিমুভ করার জন্য। ফ্রম দ্য অ্যাবাভ ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ এ জাজ অফ এ হাই কোর্ট is the same as that of a judge of Supreme Court. It is interesting to know that no judge of High Court has been impeached so far. এখনো অবধি কোনো হাইকোর্টের জাজকে রিমুভ করা হয়নি। The president can transfer a judge from one high court to another after consulting the Chief Justice of India. তাহলে একটা জাজকে প্রেসিডেন্ট ট্রান্সফার করতে পারে, যখন সরে যায় তাহলে রিটায়ারমেন্ট হবে বা ট্রান্সফার হয়। কে ট্রান্সফার করে? প্রেসিডেন্ট। কার সাথে আলোচনা করে ট্রান্সফার করে? সিজিআই এর সাথে আলোচনা করে ট্রান্সফার করে। অন ট্রান্সফার হি ইজ এন্টাইটেল টু রিসিভ ইন অ্যাডিশন টু হিজ স্যালারি সাচ কম্পেনসেটরি অ্যালাউয়েন্স অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট বা ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। ট্রান্সফার তো হলো, ট্রান্সফার হওয়ার সাথে সাথে সে কিছু টাকা এক্সট্রা পাবে ট্রান্সফারের জন্যে, এবং সেই টাকাটা কে দেবে তাকে? টাকাটা কতটা পরিমাণ নির্ধারিত করবে? পার্লামেন্ট ঠিক করবে যে কত টাকা তাকে কম্পেনসেটরি ফিস হিসেবে দেওয়া যায়, যেহেতু তার ট্রান্সফার হয়ে গেল। ওকে, ইন 1977 সালে কী হচ্ছে? দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য ট্রান্সফার অফ হাইকোর্ট জাজ could be resorted to only as an exceptional measure and only in public interest and not by way of punishment. ভালো করে দেখো, 77 সালে সুপ্রিম কোর্ট কি একটা অসাধারণ প্রোটেকশান দিচ্ছে জাজেদের জন্য। বলছে যে ট্রান্সফার যে তুমি করছো সেটা এক্সেপশনাল কিছু ঘটতে হবে, বা যেখানে কোনো খুব পাবলিক ওয়েলফেয়ার আছে, পাবলিক ইন্টারেস্টের ব্যাপার আছে, তখনই তুমি করবে।
কাউকে শাস্তি দেবে বলে তুমি এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিতে পারো না। কত বড় একটা সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিল। এগেন ইন 1994 সালে সুপ্রিম কোর্ট কী বলছে? সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট জুডিশিয়াল রিভিউ ইজ নেসেসারি টু চেক আরবিট্রারিনেস ইন ট্রান্সফার অফ জাজেস বাট অনলি দ্য জাজ হু ইজ ট্রান্সফার ক্যান চ্যালেঞ্জ ইট। অর্থাৎ কোনো ট্রান্সফার যদি হয়ে যায় কোনো জাজের ক্ষেত্রে, সেখানটায় যে পদ্ধতির মধ্যে দিয়ে ট্রান্সফার হয়েছে সেই পদ্ধতিটাকে আরেকবার রিচেক রিভিউ করা যেতে পারে, যে হ্যাঁ ঠিক কিনা, জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে। এই নয় যে ট্রান্সফার করে দিল মানে তুমি আর কোনো প্রশ্ন করতে পারবে না, আমার ট্রান্সফার হয়ে গেলে তো যেতেই হবে। যাকে ট্রান্সফার করা হয়েছে সে চ্যালেঞ্জ করতে পারে যে না আমার ট্রান্সফার করা হয়েছে কেন, চেক করা হোক, দেখা হোক, এবং জুডিশিয়াল রিভিউয়ের সেই জন্য স্কোপ রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ যদি কোনো স্টেটমেন্ট চলে আসে যে ওয়ান্স এ জাজ অফ এ হাইকোর্ট can be transferred or has been transferred, he cannot challenge in court or there is no scope of judicial review, তাহলে স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? বা হয়তো এরকমভাবেই দিল না, শুধু দিল ওয়ান্স এ জাজ অফ হাইকোর্ট ইজ ট্রান্সফার্ড সো দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট বা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। বাট না, ফাইনাল নয়, স্কোপ রয়েছে সেটাকে চ্যালেঞ্জ জানানোর। ক্লিয়ার? In the third judge case, তৃতীয় জাজ কেস কি বলছে সুপ্রিম কোর্ট? দ্যাট in case of transfer of high court judge, the chief justice of India should consult in addition to collegium of 4 senior most of the Supreme Court, the chief justice of the 2 high courts, one from which of the judge is being transferred and in other receiving him. ভালো করে বোঝো, আবার গল্প কি হয়ে গেল থার্ড জাজ কেসে। থার্ড জাজ কেসে গল্পটা এরকম হলো, ট্রান্সফার অফ হাইকোর্ট জাজ কি বলছে? থার্ড জাজ কেস 1998 বলছে যে এতক্ষণ কি ছিল, সিজেআই সে কনসাল্ট করবে কার সাথে? সে কনসাল্ট করবে কলেজিয়ামের সাথে। কলেজিয়াম মানে কি? দুটো সিনিয়র মোস্ট দুজন, সিজিআই ছাড়া সিনিয়র মোস্ট দুজন, 3 জন, এ ছাড়া আরও 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকবে, 1 2 3 4, এদের সাথে কনসাল্ট করতে হবে অফ সুপ্রিম কোর্ট, এবং আরও 2 জন চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এ ট্রান্সফার করছে, এ রিসিভ করছে। ধরা যাক কলকাতার কোনো জাজ চলে যাচ্ছে, ধরা যাক কলকাতা হাইকোর্ট থেকে চলে যাচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদের নতুন নাম কি হয়েছে এখন? প্রয়াগরাজ। ঠিক আছে? তাহলে সিজেআই, তার সাথে কলেজিয়াম, তার সাথে 4টে সিনিয়র মোস্ট সুপ্রিম কোর্টের জাজ, তার সাথে কলকাতা থেকে যেহেতু যাচ্ছে তাই কলকাতার চিফ জাস্টিস, এবং যেহেতু এলাহাবাদে ঢুকছে তাই এলাহাবাদের চিফ জাস্টিস, এতজন মিলে ডিসকাস করতে হবে এর রিমুভাল সম্বন্ধে, ট্রান্সফার সম্বন্ধে, একে ট্রান্সফার করা উচিত, ট্রান্সফার করার প্রয়োজন, ট্রান্সফার করার যোগ্য কিনা। দেখো, the sole opinion of the Chief Justice of India does not constitute the consultation process. একা চিফ জাস্টিস সমস্ত সিদ্ধান্ত নিতে পারে না।